ওরে বাবারে, যারা দেখার জন্য সেই 5 মাইল দূরে গিয়ে টেলিভিশনে দেখেছে, সেই আমার সামনে দাঁড়ায় আছে, ওরে আপনার একটু শুয়ে দেখবো। আমি একদিন বসেছিলাম, ফাদার বললো তুমি বসো, আমি প্রস্তুত করে আসছি। আমি চিন্তা কি প্রস্তুত করে আসবে, পরে বুঝলাম যে সে বলছে আমি রেডি হয়ে আসছি, তুমি বসো। গল্পে আমার ছেলের চরিত্র করে, এখন পর্যন্ত আমাকে আম্মা ডাকে। এটা ইমিডিয়েটলি মনে করে চঞ্চল মনে হয় ঠিক ছিল, যার মধ্যে বিনয়টা নাই। আমাদের দুজন লম্বা হলে কি আমাদের কেবিনে যখন যেতাম বা থাকা জায়গা, তখন মোটামুটি এরকম করে তো মানে ওই কদিন খুব বিনয় ছিলাম। ঈশ্বরের এই বিশাল আকাশের নিচে আমাদের কোনো ঠাঁই হলো না কেন? সুনিতা দেবীর এমন কথা শুনে পলাশ উত্তর দিলেন, রিফিউজি গো আবার দেশজাত হয় নাকি? এই রিফিউজি নিপীড়ন শব্দগুলো থেকেই বোঝা যাচ্ছে যে ওয়েব সিরিজ ফেওতে কোনো নিপীড়নের গল্পই কিন্তু আমরা দেখতে পাবো। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের পছন্দের গুণী অভিনেতা তারিক আনাম খান, আছেন অভিনেত্রী তাহমিনা অথৈ, অভিনেতা তানভীর অপূর্ব, আমাদের সকলের পছন্দের মুস্তাফিজুর ইমরান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আমরা আমাদের সিনিয়র তারিক ভাইকে দিয়ে শুরু করব। ফেও আসছে, এটার সঙ্গে সুখের চেয়ে কষ্টের স্মৃতি আপনার অনেক বেশি। শুরুতেই আমি ফেও নিয়ে একটু আপনার প্রত্যাশার কথা জানতে চাই। ফেউ এমন একটা ওয়েব সিরিজ যেটা আমার প্রথম পড়ার পরে মনে হয়েছিল এটা মানে অপার সম্ভাবনার একটি সিরিজ হতে যাচ্ছে। এই ধরনের গল্প আসলে আমাদের এখানে খুব কম স্পর্শ করা হয়েছে। আর যে সমস্যাটার কথা তুমি বলছো সেটা হচ্ছে যে একটা না বলা গল্প যেটা খুব প্রকাশিত হয়নি আমাদের এখানে। আমরা অনেকেই জানি না যে কী হয়েছিল সে সময়, রিফিউজিদের নিয়ে কোনো হত্যাকাণ্ড হয়েছিল কিনা, কিভাবে হয়েছিল, তার সঙ্গে কী ধরনের পলিটিক্স লোকাল এবং গ্লোবাল এই দুটো জড়িত। এরকম বহু বিস্তারের জায়গা এই সিরিজটার মধ্যে আছে এবং আমার দৃঢ় বিশ্বাস দর্শক যদি সিরিজটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই ভালো লাগার রেশ অনেক দিন ধরে থেকে যাবে এবং এটা আমার বিশ্বাস যে এটা বহুদিন ধরে এইটি সিরিজ হিসেবে চর্চা হবে, কথা হবে এটা নিয়ে। একজন দর্শকের জায়গা থেকে যখন সুনিতা দেবীকে দেখছিলাম তখন আমার কাছেও মনে হচ্ছিল যে এই চরিত্রটা আরও কত দূর যেতে পারে বা আমরা কিভাবে সামনে তাকে দেখব। আপনি আসলে সুনিতা দেবী হয়ে ওঠার জন্য কি করলেন সেই গল্পটা একটু জানতে চাই। সুনিতা দেবী হয়ে ওঠার জন্য অবশ্যই নিজের একটা প্রস্তুতি ছিল, শুধু আমি না, এখানে যারা যারা আছেন আমাদের মার্শাল, ড্যানিয়েল, আমি প্রত্যেকেই আমরা কিন্তু অনেক কষ্ট করেছি। এটা একটা ইতিহাস, আমরা প্রত্যেক চরিত্রই একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম। আর প্রস্তুতি বলবো একজন অভিনয়শিল্পী একটা ক্যারেক্টার করার জন্য যা যা প্রস্তুতি নিয়ে থাকে, আমিও তার বাইরে না, আমিও তাই নিয়েছি। চরিত্রটাকে ধারণ করার জন্য যা যা করতে হয়েছে। শুরুর দিকে তো আমরা চার্চে গিয়েছিলাম, তাদের আসলে তারা কিভাবে প্রার্থনা করে, কিভাবে সিস্টার কিভাবে চলাফেরা করেন এগুলো নিজেরা দেখেছি। তারা যখন যিশুর সামনে বসে প্রার্থনা করছেন সেগুলো কিভাবে করছেন। তো এভাবেই আমাদের স্টার্ট হয়েছিল। এরপর তো জার্নি আছে, আরও ধাপে ধাপে অনেক কিছু আছে, তো এইভাবেই হয়েছে আর কি। অতএব আমরা আপনার আরও গল্প শুনবো, আপনার কাজের অভিজ্ঞতা আমরা জানবো। তার আগে আমাদের সবচেয়ে নবীন যে অভিনেতা আছে আজকে, তানভীর অপূর্ব, যাকে আমরা ড্যানিয়েল চরিত্রে পাচ্ছি, আপনার এই কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঘটনাটা জানতে চাই। আমি যখন অডিশন দিই তখন মেবি 2022 ডিসেম্বরের সময় আমি প্রথম অডিশন দিই। তো আমি যখন অডিশন দিতে আসি আমাকে এমন ছোটো করে প্লটটা বলা হয়। তো সেখানে যখন আমি শুনি যে সুন্দরবনের কাহিনী, খুলনা অঞ্চলের কাহিনী, তো সুন্দরবন আমার কাছে খুবই ইন্ট্রিগিং একটা ব্যাপার এবং আমি মনে করি যে এখানে অনেক বড় একটা ভাস্ট একটা জায়গা এবং অনেকগুলা সাইড আছে এখানে দেখার। ওইখানে মানুষজনের লাইফস্টাইল, ওইখানে লোকাল পলিটিক্স, ওইখানের মাইথোলজি যদি বলি, ফোকলোর যদি বলি, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম কাজটা করার জন্য। তো পরে অডিশন দেওয়ার পর যখন সিলেক্টেড হই তখন আসলে যে ড্যানিয়েল ক্যারেক্টারটা অবশ্যই তার একটা ওই খুলনা অঞ্চলের লাইফস্টাইলের মধ্যে বড় হওয়া একটা ছেলে, তো আমি ওইটার সাথে কানেক্টেড ছিলাম না। তো ওই কানেকশনটা ক্রিয়েট করার জন্য আমি যে প্রসেসটার মধ্যে দিয়ে যাই, এইটা আমার জন্য খুবই একই সাথে এক্সাইটমেন্ট, চ্যালেঞ্জিং সব কিছুই ছিল এই জায়গায়। যেমন আমার অনেক কিছু এখানে আমার লাইফে প্রথম করতে হয়েছে, এমন অনেক কাজ আছে। আমি যে বোটটা চালাচ্ছি
এইটাও আমার যে শিখতে হয়েছে, এবং প্রথম আমি ইঞ্জিন বোর্ড চালিয়েছি, এমন আরও অনেক এক্সপিরিয়েন্স আছে। তো সব মিলিয়ে আমার কাছে এটা খুবই ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্সের মতো ব্যাপার। আচ্ছা ইমরান ভাই, আমি আপনার কাছে মার্শাল হয়ে ওঠার গল্প জানতে চাইবো না, বা আলাদা করে এই শুটিংয়ের কোনো কিছু জানতে চাইবো না। আপনি জাস্ট পুরো টিমের ঘটনাগুলো আমাদেরকে বলবেন। পুরো টিমের ঘটনা তো বলতে পারবো না, তখন তো আমি মার্শাল ছিলাম। আই ক্যান সে অ্যাবাউট এই অঞ্চলের কার কি হচ্ছিল, বা ওই নদীর, ওই বনের। আমি তখন বনের মানুষ ছিলাম আসলে। এমন কিছু ঘটেনি যে আমরা ফেরত আসতে পারছি না, এমন কিছু ওখানে ঘটেনি। এটা একটা লাক মিরাকেলি আমরা সেটা সম্পূর্ণ করেছি। আর যে জায়গাগুলো শুটিংয়ের জন্য নির্বাচন করা হয়েছিল, জায়গাগুলো এতটাই, আমি বলতে চাই, সাপদসংকুল, এবং এই জায়গাগুলোতে যাওয়া এবং সেখানে মানে ওই যে শ্বাসমূলগুলো থাকে, ওর ভেতর দিয়ে দৌড়ানো, বা ওই অ্যাডাপ্টেশনটা খুবই টাফ টাইম ছিল আর কি। বা যে কোনো সময় যে কোনো ধরনের একটা অপ্রত্যাশিত কিছু সামনে চলে আসতে পারে, সেটাও এক ধরনের ব্যাপার ছিল। পুরো টিমের মধ্যে আসলে সবাই জানতো অসম্ভবকে সম্ভব করার কাজে তারা আসলে এসেছে, এবং এই পুরো টিম সেটাই করার জন্য উন্মাদ ছিল আসলে। এবং আসলেই তারা উন্মাদ ছিল যে সবাই মিলে এই কাজটা শেষ করে তারা যেটা অ্যাচিভ করেছে, এটা আমার মনে হয় ফেউ দেখার পরে সবাই চমকে যাবে যে এইভাবে গল্প বলা যায়, বা এইভাবে সুন্দরবনকে এইভাবে দেখা যায়, বা এটা ছিল হিস্ট্রিক্যাল, এই জায়গাগুলো ছিল। আমার দ্যাট উইল বি এ গ্রেট এক্সপিরিয়েন্স টু ওয়াচ। আমি শুধু একটু অ্যাড করতে চাই ওর সঙ্গে, ব্যাপারটা হচ্ছে দ্যাটস এ টোটাল পজিটিভিটি ফর ডুইং এ গুড ওয়ার্ক। দেখেন আমাদের বাংলাদেশে না, উই আর রিয়েলি হাংরি ফর গুড ওয়ার্ক। আমরা ভালো কাজটা করে যেতে চাই, অভিনয়ে হোক, নির্মাণে হোক, যে কোনো ক্ষেত্রে। এই চ্যালেঞ্জটা কিন্তু বর্তমান বাংলাদেশে অনেকের মধ্যেই আছে। আমাদের অনেক প্রতিকূলতা আছে, প্রতিবন্ধকতা আছে। উই টুক দ্যাট চ্যালেঞ্জ টু বিকাম সাকসেসফুল। কতগুলো জায়গা ছিল, যেমন প্রকৃতি হয়তো একটু সাহায্য করেছে আমাদেরকে। ওইটা শীতকাল ছিল, পাশেই হচ্ছে বন, যেখানে বাঘের যে কোনো সময় চলে আসতে পারে, যে কোনো সময় কিছু হতে পারে। কুমির ছিল ওখানে, আমাদের সামনে কেউ কেউ দেখেছে যে একটা কুকুর নেমেছে, কুমির এসে ধাপ করে তাকে নিয়ে চলে গেছে, এরকম হয়েছে। পরে যখন আমরা শুটিং করি একটা এলাকাতে, একেবারে রাতের মধ্যে, রাত তখন 3টা বাজে, প্রচণ্ড শীত, 2 নৌকা থেকে গুলি গোলা হচ্ছে, এরকম একটা সিকোয়েন্স। পুরো টিম কিন্তু একবার এখানে আসছে, একবার ওখানে যাচ্ছে, এরকম জায়গা থেকে শ্যুট করা। আমি দেখি দূরে লাইটের লোক, জেনারেটর ছিল তো, লাইটটা নিয়ে ওখানে দাঁড়িয়েছে। আমার বারবার টেনশন হচ্ছে, ওরা যে ওখানে আছে, ইজ ইট সেফ? পরে আমরা শুনি যে এখানে নাকি একটা ভয়ঙ্কর কুমির এসছে, যেটা ওই জায়গায় নাকি আনইউজুয়াল, যেখানে, যে কারণে সুন্দরবনের ওই যারা ফরেস্ট গার্ড ছিল তারা কিন্তু সে সময় খুব টেনশনে ছিল কখন কী হয়। এমনকি আমরা যখন শুটিং করে চলে এসেছি, প্রোডাকশন টিমের একটা নৌকা সেই নদীর মধ্যে উল্টে গেছে। তখন বাজে বোধহয় 5:30 6টা এরকম সময়। আমরা তো চলে এসেছি, আমরা ছিলাম একদম একটা লঞ্চের মধ্যে। সেখানে অদ্ভুত হচ্ছে, যখন জেনারেটর বন্ধ হয়ে যেত, এই ধরনের নিস্তব্ধতা, এই ধরনের অসাধারণত্ব বোধহয় আমাদের জীবনে, আমি জানি না আমার তো হয়েছে, ওদের হয়েছে কিনা জানি না। আমাদের একটু রকম সাউন্ড শুনতাম আমরা। এবং আমরা অনেক কিছুই দেখেছি। এবং আরো বড় হলো ওখানকার যে গ্রামবাসী, আমি সাপদ বা অন্যান্য জিনিস বাদ দিলাম, তাদের যে সহযোগিতা, এটা সত্যি আবেগ আপ্লুত করে। সারা রাত একটা গ্রামের লোকজন একটা শুটিংয়ের জন্য বসে আছে। সকালবেলা 2-1 কমপ্লেন করছে, এই কী হলো, সারা বসে থাকলাম, কি নিলে না নিলে কিছু বুঝতে পারতেছি না, এরকম একটা কথাবার্তা বলছে। কিন্তু পাশের লোকটা বলছে, এইসব, এইটা বড় কথা, কিসের মধ্যে করতে তুমি বুঝতে পারছো, মানে এইরকম বোধ হয়। যেহেতু আমি আর ও খুলনা অঞ্চলের, আমাদের জন্য খুব কমিউনিকেবল। এই লোকগুলো এনজয় করছে, তারা গাইছে, তারা পুরো শুটিংটা এনজয় করছে। এটা একটি অসাধারণ বিরল অভিজ্ঞতা, শুধু বাংলাদেশে বোধহয় সম্ভব। যখন কোনো সত্য ঘটনা নিয়ে কোনো সিরিজ নির্মাণ করা হচ্ছে, সেটার প্রতি তো মানুষের আগ্রহ যেমন বেশি, তেমনি কিন্তু ঠিক সত্যটা উঠে আনানোর যে চ্যালেঞ্জটা, সেটা নির্মাতা হোক, অভিনেতা হোক, তাদের প্রত্যেকের কাঁধে কিন্তু থাকে। তো সেই জায়গা থেকে আসলে যেহেতু আপনি ফেউয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনার কি মনে হয় ফেউটা কি আমাদের সেই সত্যের কাছাকাছি পৌঁছে দিবে? দেখেন, আমি একটা কথা বলি, আমার একেবারে নিজের কথা। সেটা হচ্ছে যে
যে কোনো ধরনের কাহিনী চিত্র এক ধরনের সত্যকে, সামাজিক ন্যায় বিচারকে বা ঐতিহাসিক কোনো সত্যকে নিয়ে, বীজটা নিয়ে সে এগোয়। কিন্তু এটি পুরোটাই কিন্তু কল্পনা নির্ভর, এবং যিনি লিখেছেন বা বানিয়েছেন তার পর্যবেক্ষণ এবং অনেক কিছু যুক্ত হয়ে যায়। ধীমান আসলে ওই অঞ্চলেরই ছেলে, ও দীর্ঘদিন এইটা প্রত্যক্ষ করেছে। এখানে ও জানে এই জীবনটা, যে লেফট পলিটিক্স যে কিভাবে কাজ করে, কারা ব্যবহার করে, সেটাও কিন্তু সে প্রত্যক্ষ করেছে। এইটার মধ্যে কিন্তু কোনো ধরনের ফেক কিছু নাই, কোনো ধরনের কৃত্রিমতা কিন্তু কিছু নাই, এটা আমি বলতে পারি। এবং আমাদের শুটিংয়ের ক্ষেত্রেও কোনো ধরনের কৃত্রিমতা হয়নি, প্রচণ্ড পরিশ্রমের একটি কাজ, আমি এটা বলবো। এভরিবডি, রাত হয়ে গেছে, পুরো টিম তখন ফিরে, বললাম না 5টা-6টার সময় ফিরে আসে একটা টিম, ওই 4-5 ঘন্টা ঘুমাচ্ছে আবার শ্যুটের জন্য, আবার গিয়ে সেট যে করা সে গিয়ে রেডি করতেছে, লাইটের লোক, জেনারেটরের লোক, এবং কোনো প্রতিবাদ নাই। লঞ্চের মধ্যেই খাওয়া দাওয়া হচ্ছে, তারাও হাসি মুখে, তারা কিন্তু এমন না যে আমাদেরকে অবহেলা করছে, তারাও কিন্তু কে কি খাবে না খাবে গিয়ে জিজ্ঞেস করছে। সো হোল টিম ওয়াজ সো মাচ ওয়ার্ক সো হার্ড, দিস ইজ আনবিলিভেবল, আই টেল ইউ। মানে এরকম পরিশ্রম করে যে কাজ হতে পারে, এটা বিশ্বাস করা যায় না। ধরো ওর কথা আমি বলি, ও প্রায় 1 বছর, আমি শুনেছি ওর কাছ থেকে যে 1 বছর শুধু চুল আর দাড়ি বড় করেছে, ওইটা আবার মাঝখানে কর্তন করতে হয়েছে, মানে একটা বিষয়ের কারণে, মানে চরিত্রের এবং সময়ের বিষয়ের কারণে। এই ডিভোশনগুলো আসলে আমাদের যে পার্থিব প্রাপ্তি, যেটা ইন টার্মস অফ মানি এভরিথিং হয়তো বিচার করলে খুব কম সেই অর্থে, যদি আমরা গ্লোবাল উন্নয়নের মধ্যে বিচার করি। কিন্তু যে কাজের একটা বিশাল ক্ষুধা আছে, ভালো কাজ করব, নিজেকে ছাপিয়ে যাব, উই উইল সাকসিড, সিম্পল, আর কিছু না এর মধ্যে। এখন যারা অভিনয় করছে বা তরুণ প্রজন্ম যারা আছে, তাদের মধ্যে কি সেই ক্ষুধাটা দেখতে পান? ধরেন আমাদের থিয়েটারের যে জীবনটা, আমি তো ওই জায়গা থেকে উঠে আসা, সেখানে কি হয়েছে, কোনো কিছু পার্থিব প্রাপ্তির থেকে বড় হলো যে আমি কাজটা করতে চাই, আমি একটা অসাধারণ জায়গায় যেতে চাই, আমি বলতে চাই যে আমি আছি, আমি করি এবং আমি এগিয়ে যেতে চাই। তাহলে থিয়েটারের প্রাপ্তি কী? তেমনি আমরা যারা কাজকর্ম করি, আমার মনে হয় তরুণ প্রজন্মের মধ্যেও আছে, ধরা যাক ও বা আর পাশাপাশি যারা আছে, আমার মনে হয় না ডিরেক্টর কোনোদিন বলবে যে ওকে ও লেট পেয়েছে বা ও না ডাক রে, অমুক রে তমুক, এরকম কিছু না। কস্টিউমের টিমটা পর্যন্ত সবার কষ্ট হচ্ছে, কিন্তু বসে আমরা এমন হয়েছে যে কোনো একটা বাড়িতে শুটিং, শুধু সুন্দরবন তো না, আমার যে একটা ডেরা ছিল ওখানে শুটিং করছি, পুরো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। সেখান থেকে ভোরবেলা শুটিং শেষ হচ্ছে, ওই নদীর মাঝখান দিয়ে আমাদের হোটেলে যেতে হবে, প্রচণ্ড ঠান্ডা তখন। এইটার মধ্য দিয়ে আমরা নৌকা বেয়ে যাচ্ছি, ওই বাতাস নিয়ে, যা থাকে জ্যাকেট প্যাকেট নিয়ে যে করে বসে হোক, ওই পারে গিয়ে আবার হয়তো ট্রান্সপোর্টটা নাই, হেঁটে চলে গেছি। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ধরেন আমাদের জীবনটা কি হয়, জানে না এই সুযোগটা আবার কবে কি পাবে, কেউ প্রত্যেকে সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে, রিহার্সাল হয়েছে, আরও পারফেকশনে যাওয়ার চেষ্টা হয়েছে। আমার মনে হয় সবচেয়ে ইনক্রেডিবল এই সিরিজটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি মেম্বার ওয়াজ রিয়েলি অন দেয়ার টোজ। এখন যারা যেভাবে চালাচ্ছে সেই উপরই তো মোল্ড হয়ে যায়। শিল্পী তো একটা ওই ইসের মতো, কি বলে, কাদামাটির মতো, আপনি যেভাবে গড়বেন সেইভাবেই হবে। এবারে একটু ইমরান ভাই আপনার কাছে আসতে চাই, প্রতিটা কাজের জন্য আপনি নিজেকে যে ভেঙে যেভাবে নতুন করে তৈরি করছেন, সেইটা আসলে আমাদেরকে জানালে আমরাও অনুপ্রেরণা পাবো। নতুন চরিত্রটা যখন আসে তখন এটা নিশ্চয়ই আগের চরিত্রটা নয়, তাহলে এই চরিত্রটাকে নতুন কিভাবে আসলে আর কিন্তু আমি মানুষ তো একটা আর কি, তো সেটাকে কতভাবে আসলে ডিফারেন্ট করা পসিবল। নিজেকে জানার প্রসেসের মতোই অনেকটা, ওই যে সক্রেটিসের নো দাই সেলফেরই একটা প্রসেস হিসেবে হয়তো বা আমি বিশ্বাস করি এটাকে। এবং 3টা শব্দ আমি খুবই বিশ্বাস করি, সেটা হচ্ছে ফিল, বিলিভ, দেন ডু। আমি জানি না আসলে ওই সময়টাতে কি ত্যাগ করি, তবে হ্যাঁ, নিজের আলাদা একটি জীবন তো থাকে, একটি ব্যক্তিগত জীবনের থেকে যে অনেক কিছু চলে যায় সেই বিষয়ে আমি নিশ্চিত সেটা হয়, এটা একটা চরিত্রকে দিতে গেলে হয়। আমি ওই ত্যাগের কথা বলবো না, ত্যাগ মানে আমি একটা বিশাল ত্যাগ করলাম শিল্পের জন্য, এরকম ব্যাপারটা আমার ভালো লাগে, আই লিভ, আমার এইটাতেই আমার জীবনে বাঁচার অনুপ্রেরণা।
আমি 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 যে বেঁচে আছি এটার ভালো লাগা সমস্ত অনুভূতি হচ্ছে আমি এটা এই অভিনয়টা করি, এইটা হচ্ছে মূল মূল বিষয়। এবং ওর কথা সূত্র ধরে বলি যে টেকনিক্যালি যেটা বলে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, somebody starts from the inside and it comes out, somebody starts from out and gets inside, এটা অ্যাক্টিংয়ের তো টেকনিক্যাল ভাষা আছে। ও হয়তো সেটাই করে, হয়তো ইনসাইড আগে দিয়ে তারপরে আউটার, বিকজ অ্যাক্টিং তো আলটিমেটলি আউটারে কী আছে সেইটাই মানুষ দেখে আর কি। তো এই 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 জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকের মধ্যেই এক ধরনের কম বেশি সবার মধ্যেই এই ফেউ টিমের মধ্যে ছিল। এবং এটার জন্যে ডিরেক্টর ওয়ার্ক সো হার্ড উইথ দ্য অ্যাক্টার্স। আমরা কিন্তু এটা গেলাম সেটে, হ্যাঁ এটা আপনি ওইটা আপনি, এরকম না, বহুদিন ধরে রিহার্সাল হয়েছে, ভাষা থেকে শুরু করে এবং চ্যালেঞ্জ করে। যেমন ধরেন আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমার এটা ছিল যে ওর বাম সাইডটা প্যারালাইজড, যেটা পরবর্তীতে তার অ্যাটাক হয়েছে, মানে প্রেশারের কারণে সে অ্যাটাক হয়ে গেছে, এটা একটা যে গ্যাপটা পরবর্তীতে হয়। আমার জানা মতে যে বাঁ সাইডে হার্ট অ্যাটাক হলে এই বাঁ সাইডের যে প্রেশারে অ্যাটাক হয় ইটস ভেরি ডেঞ্জারাস, তাকে মুভ করাটাই মুশকিল হয়ে যায়। তারপর ডিসকাস করি, কিন্তু আমি এটা ডান সাইডে নিয়েছি, আমার ডান সাইডটা একটু প্যারালাইজড একটা করা হয়েছে এইরকম। এবং একটা অসাধারণ এক্সপেরিয়েন্স আমি বলবো যে। এবং আয়োজনের কোনো, শুটিংটা ভালো করার জন্য আয়োজনের কোনো কমতি খামতি কিচ্ছু ছিল না। মানে পুরো টিমের মধ্যে আমি সবচেয়ে বুড়া মনে হয়। You are the youngest. তো ইভেন চঞ্চল, যার কথা বলতে হবে, চঞ্চল চৌধুরী, উই অলসো ওয়ার্ক উইথ ফুল ডিভোশন এভরিথিং। মানে এইটা কেন মানে ও যেটা বলতে পারিনি সেটা হচ্ছে ব্যক্তিগত অনেক জীবনের অনেক কিছু আপনাকে পরিহার করতে হবে। হ্যাঁ, ইন টার্মস অফ মানি অলসো। এই যে কাজটা করেছে হয়তো সেই কাজটার জন্য যে পেয়েছে, যদি আমি যে টাইমটাও ব্যয় করেছে সেখানে যদি হিসাব করি মাসে খুব কম, মানে ইন টার্মস অফ মানি যদি আমি বলি খুব কম দাঁড়াবে। কিন্তু এটা তো ওদেরই চ্যালেঞ্জ নেওয়ার কথা। আমি হয়তো পারবো না, আমার অনেক লাইফের লিমিটেশন থাকতে পারে, কিন্তু এইটা খুব ইন্সপায়ারিং মনে হয় আমার কাছে। ধীমান করতে কি যে মাঝে মাঝে এসে এসে এক একটা সিন বলে চলে যেত আর কি আমাকে। হ্যাঁ, ওই সিনটা বলার পরে আমার আর ঘুম আসতো না কোনোভাবে। সিনটা শোনায় চলে গেছে, ও তো চলে গেছে, কিন্তু আমি কয়েকদিন ঘুমাইতে পারতেছি না। সিনটা এত, ধীমানের ন্যারেটিভ এত সুন্দর, ও যখন ন্যারেট করে একটা সিন তখন সিনটা পুরো মনে হয় যে এটা সাইকোলজিক্যালি ওটা গেঁথে যায় মনে হয় এরকম। এবং তারপরে আবার ও আরেকটা সিন বলে, ও স্ক্রিপ্ট অনেক পড়ে দিছে। তো আমার সঙ্গে শুটিং এ গিয়ে আবার কি জানি হয়তো, মানে ও খুব কাছে কম আসছে, ভয় পাইছে বেশি। কাজীকে একটু কাউকে ওই জায়গায় কাউকে আমি শুনিনি আজ পর্যন্ত যে ওখানে ওকে নূর বলছে, তারিক ভাই বলছে। হ্যাঁ, না, এখন কাজী আসবে এখানে, কাজী এসে এটা করবে ড্যানিয়েল এটা, মার্শাল এটা। সবসময় হয় কি, ইট রিয়েলি ইনভলভস ইউ উইথ দ্য ক্যারেক্টার এন্ড দ্য সিচুয়েশন। এইটা আমার বাংলাদেশের এই ধরনের এইগুলোকে আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে, যে ওই রকম চ্যালেঞ্জের জায়গাটা, যেটা আমি বারবার বলেছি। এই যে যখন পুরনো কথাগুলো শুনছিলেন বা কি ঘটলো আপনাদের মধ্যে, কিভাবে শুটিংটা করে আসলেন আপনারা, এখন যখন এখানে বসে গল্প করছিলেন বা গল্প শুনছিলেন, তখন কি সেই সময়টার কথা একদম চোখের সামনে ভেসে উঠছিল না? অবশ্যই, আমি তো খালি শুনছি, কারণ এটা তো ঘটেছে, যেটা ঘটেছে সেটা মানে আমি মনে হচ্ছে যে আমি আবার তখন ফিরে গেছি হয়তোবা, কিন্তু এটা তো আসলে তখন পুরনো মনে হচ্ছে না আর কি, যে পুরনো হয়ে গেছে। আমরা এখনো যদি আমাদের দেখা হয়, আমরা সেই মুহূর্তগুলো নিয়ে কথা বলি, করি। তো এটাই একটা কাজ আসলে হয় কি, যে একটা টিম বা একটা ভালো টিম যখন হয়, একটা ক্যারেক্টারের সাথে একটা ক্যারেক্টার একটা সুন্দর বন্ধন তৈরি হয়ে যায়। তো সেইটা আমাদের হয়েছিল টোটাল ফেউ টিমের। আর এই টিমটাকে যে এত স্ট্রং এবং সুন্দরভাবে আমাদেরকে প্রেজেন্ট করেছে, তার আমি পুরো কৃতিত্বই দিতে চাইবো সুকর্ণ সাহেব ধীমান, তার জন্য সেটা সম্ভব হয়েছে। তার যে এনার্জি, যে বলছিল যে একটু পরপর এসে একটা সিন বলে চলে যাচ্ছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে হয় কি যে তোমাকে বলেছি বা তুমি ভাবতে থাকো, এরপর যে এরকম একটা টেনশন দিয়ে যাওয়া আর কি। তো ভাইয়া সবসময় বলতো যে সবসময় এটার মধ্যে থাকবে টেনশন, মানে হয় কি চিন্তা করতে করতেই চলে আসে, আর বাকিটা আছি। তো আমি বলবো যে এটা ধীমান ভাইয়ের জন্য সম্ভব হয়েছে। আর আমার কোয়ার্টিস্ট যারা ছিলেন, তো প্রত্যেকেই খুবই, মানে আমি কি বলবো, গ্রেট আর কি, আর কিছু বলার নেই, একদম প্রত্যেকেই খুব অসাধারণ হেল্প করেছে আমাকে। এবার একটু অপূর্ব ভাই,
আমরা তো যতটুকু দেখেছি আপনাকে, বা আপনার একটা ডায়লগ যেখানে আমি আটকে যাচ্ছিলাম যে বাবাকে পাবো কিনা, এই ধরনের একটা ডায়লগ ছিল, যেখান থেকে আসলে আমরা হতে পারে সামনে সিরিজের ভিতরে ঢুকবো বা জানবো। তো আপনার কাছে কি মনে হলো যে যখন নিজে সার্চ করছিলেন, বা এই যে সার্চিংটা আপনি নিজের মাথায় যখন ঢুকে নিলেন যে আমাকে এটা সার্চ করতে হবে, তো ওই জায়গায় আসলে ওই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে এই ধরনের চিন্তা মাথায় নিয়ে এগিয়ে যাওয়াটা আপনার জন্য কেমন ছিল? ড্যানিয়েল ক্যারেক্টারটা যখন আমি করি, আমাকে যখন ধীমান ভাই ব্রিফ দেয় শুরু থেকে, ওর মধ্যে মানে খুবই ধরেন যে ও সাইকোলজিক্যালি ও কোন স্টেটে আছে, ওর আশেপাশে ফ্যামিলির সাথে ওর বাকি সবার কী ধরনের সম্পর্ক, সব কিছু মিলিয়েই তার মধ্যে একটা, ড্যানিয়েলের মধ্যে একটা জেদ কাজ করে যে ও যে যা খুঁজতেছে ও ওই পর্যন্ত পৌঁছাবে, এই জেদ নিয়েই ও পৌঁছাবে। এবং এইখানে আমি সামহাও ড্যানিয়েলের সাথে কানেক্ট করেছি যে আমি নিজেও যদি আমার কথা চিন্তা করি যে এই জেদটা আমার মধ্যেও কাজ করে। এবং আমি দেখেছি যে আমাদের টিমের সবার মধ্যেই একটা কেমন একটা কম্বাইন্ড একটা এনার্জি ছিল পুরো শ্যুটের সময়, যে আমরা যেই ডেস্টিনেশনে পৌঁছাতে চাচ্ছি অ্যাজ এ টিম আমরা ওইখানে যাচ্ছি, এবং এই রাস্তার মধ্যে যত অবস্টিকেল আসছে এগুলো অ্যাজ এ টিম আমরা ক্রস করেই যাচ্ছি। তো ড্যানিয়েলের এই সার্চটা বলবো যে ওই ক্যারেক্টারটা এবং ওর সাইকোলজিক্যাল যে জেদটা এর মধ্যে দিয়ে ও চালিয়ে গেছে এবং আলটিমেটলি পৌঁছানোর চেষ্টা করেছে, যাচ্ছে, এটা সিরিজে দেখলেই বোঝা যাবে। আরেকটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে যে ডেডিকেশনটা আমরা দিয়েছি। তো শুটিং এর রিহার্সালও তো আমরা অনেক ফানও করেছি, তাই না? সবসময় তো সিরিয়াস ছিলাম না, কিছু ফানও করেছি। তো ও হচ্ছে মানে গল্পে আমার ছেলের চরিত্র করে, এখন পর্যন্ত ও আমাকে আম্মা ডাকে। মানে কি বলবো, যখনই কথা হয়, হ্যাঁ আম্মা এটা হয়েছে, মানে তোমার জন্য তো মানে খুব বিপদ হবে মনে হচ্ছে। এটা ইমিডিয়েটলি মনে করছে অথয় আপু যেদিন সেটে আসে ওই দিন আমাকে অনেকে এসে জিজ্ঞেস করতেছিল যে আপনার মা আসলে মানে ওই শুটিং এ জিজ্ঞেস করছিল যে এটা কি আসলে আপনার ছেলে? আমি বলছি হ্যাঁ আমার ছেলে, অনেক বড় ছেলে আমার। ফিল্মের প্রত্যেকটা ক্যারেক্টার এটা সাইকোলজিক্যালি তৈরি করা হয়েছে আসলে, এবং এত দারুণ ক্যারেক্টার্স আমার মনে হয় না যে আমরা এখন পর্যন্ত আসলে এত ওয়েল রিটেন ক্যারেক্টার এবং ওয়েল স্টাবলিশড ক্যারেক্টার, ওয়েল ব্যাকড ক্যারেক্টার আমরা মনে হয় না এই পর্যন্ত আমরা পাইনি। এইটাতে প্রত্যেকটা ক্যারেক্টার, আপনি কোনো ক্যারেক্টারকে বাদ দিতে পারবেন না যে ক্যারেক্টারটা আসলে ইম্পর্টেন্ট। সূত্র ধরে বলি যে ধরো ওর ক্যারেক্টারের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উচ্চকিত নয় পুরো সিরিজটার মধ্যে, কিন্তু যদি খুব দেখা যায় সাটলি কিন্তু পুরো জিনিসটাই উঠে আসে। এটা অ্যাক্টিংয়ের সবচেয়ে বড় জিনিস যে তার উঠে আসা কি, তার আপব্রিঙ্গিং কি, তার বিশ্বাস কি, কোন জায়গা থেকে, এটা প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে সেই ছোঁয়াটা আছে। এই ধরনের একটা দুর্গম এলাকায় গিয়ে শুটিং করাটা কিন্তু সহজ কাজ না। দৃশ্য ধারণের যে চ্যালেঞ্জগুলো ছিল সেইটা নিয়ে আসলে আপনি কি বলতে চান, বা সেটা তারা আসলে কিভাবে মোকাবেলা করলো? প্রথম কথা হলো কি যে আমাদের এখানে প্রোডাকশনটা অনেক বেশি ঠিক মতো উঠে আসে না, বিকজ প্রি প্রোডাকশন ওয়ার্কটা ঠিক না হলে হয় না। ধীমান যেহেতু ওই এলাকার এবং ও জানে পুরা লোকালিটি কি, কীভাবে কি, ওর টিম পুরোটাই অনেকবার রেকি করে গিয়ে কোথায় কোন জায়গাটায় কিছু কিছু সেট কিন্তু বিল্ড করা নদীর পারে ওপারে ওই জায়গায়, কিন্তু খুব বিশ্বাসযোগ্যভাবে সেগুলো বানানো, এইটা খুব ইম্পর্ট্যান্ট। চলো যাই শুটিং করে আসলাম, অমুক জায়গায় গেলাম, আমি কাউকে ছোট করছি না, তারপরে ওই কি প্রি প্রোডাকশনটা যদি ঠিক হয় তাহলে অনেক কাজ আরাম হয়ে যায় অনেক কিছু। এমনকি কীভাবে কোথায় কে থাকবে, লঞ্চে যখন আমরা ছিলাম সেটাও কিন্তু পুরো নির্ধারিত করা, যে এখানেও থাকবে, ওখানেও থাকবে, এখানে থাকবে, ও চলে যাবে, এইটা এরকম হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। ধরো তোমার হয় কি, আমি শীতের মধ্যে গিয়েছি, লঞ্চে থাকছি, আমরা তো অভ্যস্ত না ওই ঠান্ডা পানির মধ্যে স্নানটা করা, সেটার জন্যই কিন্তু একটা লোক আছে বললেই হয়তো 5 মিনিট পরেই সেটার একটা ব্যবস্থা হচ্ছে। এই যে অর্গানাইজড করা শুটিং, কিন্তু আলটিমেটলি যেটা হয় যে সমস্ত থটটা কিন্তু এক্সিকিউট কিন্তু করতে হবে ঠিকঠাক করে, ঠিক টাইমে খাওয়াটা আসা, এর জন্য কিন্তু একটা টিম কাজ করছে। দিস ইজ এ ট্রিমেন্ডাস থিং। আমার মনে হয় যে এইটা মানে তারা প্রোডাকশনটা জানে। ভাইয়া, আপনি আসার আগে যখন আমরা গল্প করছিলাম
তখন একটা ঘটনার কথা জানতে পারলাম যে কোনো একটা জায়গায় হয়তো বা আপনাদের মাথা নিচু করে থাকতে হতো বা কোনো কারণেই সেটা এরকম হতো। আপনি ইমরান ভাইকে বলেছেন যে যেভাবে থাকছি আসলে ঢাকা গেলে বিনয়ী হয়ে যাবে একদম। তো সেটা একটু জানতে চাই আপনার কাছে। ওটা লঞ্চে ছিল না নাকি মানে হাইট তো আর আমাদের মতো না, ধরো কি বলে চঞ্চল মনে হয় ঠিক ছিল, যার মধ্যে বিনয়টা নাই। আমাদের দুজন লম্বা হলে কি আমাদের কেবিনে যখন যেতাম বা থাকা জায়গা তখন মোটামুটি এরকম করে তো মানে ওই কদিন খুব বিনয় ছিলাম, পরে আবার অধ্যত্বপূর্ণ হয়ে গেছে। এটা ঘটনা, কিন্তু মুশকিল হচ্ছে যে হয় কি প্রকৃতি আসলে কিছু বিস্তার করে কিন্তু মানুষের উপরে। তুমি যখন যাবে সুন্দরবন এরিয়া না, তখন খুব ছোট আর কেউ থাকে না, বনের যে বিশালত্ব এবং ওদিকে বানর চড়ছে, এদিকে পাখি, অনেক কিছু, তুমি ওইটা দেখেই কিন্তু মোটামুটি একটা শ্বাস নেওয়াটা কত আরামের। হ্যাঁ, রাতের বেলাটা খুবই মিস্টিক, এত মিস্টিক, অদ্ভুত ধরনের, মানে মানে চিন্তা করা যায় না, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। একদম। আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে এখানে এসব করতে গেলে তো অনেক ব্যয়বহুল, সেই ফান্ডটা আমাদের এখানে প্রডিউসাররা পায় না। এবং অদ্ভুত, আমি জানি না এই ইয়ে করে প্রজেক্ট করে আদতেই প্রডিউসার কিছু টাকা পাবে কিনা, হ্যাঁ, খুব মুশকিল, মানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই। এই জায়গাটা এইরকম জিনিসই হতে হবে, এইভাবেই জিনিসটা হয়েছে। আমি এবার একটু আপনাদের চারজনকে একটা ওপেন ফ্লোর দিতে চাই যে আপনারা এখন ফেয়ার শুটিং শেষ করে ব্রেকে আছেন, ব্রেকে থাকাকালীন আপনারা আসলে কিভাবে নিজেদের টাইমটা স্পেন্ড করতেন বা নিজেদের মধ্যে ফান হতো বা সিরিয়াস কথা হতো, যা হতো, আমরা জাস্ট একটু সেই মোমেন্টে ফিরে যেতে চাই। আপনাদের চারজনকে ওপেন ফ্লোর দেওয়া হচ্ছে। আপনারা, আর যেহেতু ভাইয়া খুলনা অঞ্চলের, ইমরান ভাই আপনিও একটু যদি খুলনা অঞ্চলের ভাষা থাকে, এটা আমাদের জন্য আরো শুনতে ভালো লাগবে। আমি তো শুটিং শেষে মোটামুটি কখন বেরোবো এখান থেকে, বেরিয়ে গিয়ে সেই সুন্দরবনে হোক আর ওই হোটেলে হোক, এটার মধ্যে তো মোবাইল, এটা আমাদের জীবনযাত্রার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে। কিন্তু বা পরের দিনের কোনো স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা, বা যা করেছি সেটা ঠিক ছিল কিনা এটা নিজের মধ্যে রিভাইভ করা পুরো জিনিস। আরেকটা ছিল শুটিং শেষ করে জ্যাকেটটা পরে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, ওই সুযোগটা অবশ্য আমার ছিল না। কিন্তু তারপরেও তো নিজেদের মধ্যে শুটিং এর বাইরেও তো আড্ডা হতো বা নিজেদের মধ্যে সময় কাটাতেন আপনারা, সেই আড্ডাটা আসলে কেমন থাকতো? এই যে একটা দুর্গম জায়গায় পরিবার থেকে আলাদা থেকে আপনারা অনেকটা দিন বলি কাটাচ্ছেন। যে ধরো ইমরান নূর বা ওরা তো বেসিক্যালি আমার অন্য পক্ষ, মানে আমার বিরোধী বলতে গেলে। তো আমি ওইটাকে বজায় রাখার চেষ্টা করেছি যাতে করে খুব সহজ একটা সম্পর্ক এখানে, বিকজ এটা খুব নির্ভর করে যে আমি এখানে হা হা ই করছি, তারপরে গিয়ে তোরা মেরি ফেলবে না, বুঝলি, এটা খুব আনবিলিভেবল একটা জায়গায় যায়। তো অনেক সময় সাটল কোনো কিছু থাকে যে হয়তো ইমিডিয়েট ইনস্টিংক্ট থেকে অনেক কিছু বেরিয়ে যায়। আমার সঙ্গে সবারই ইন্টারাকশন খুব কম হয়েছে। চঞ্চলের সঙ্গে আমার এক ধরনের বন্ধুত্ব, সখ্যতা এবং আদান প্রদানের ব্যাপার আছে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে নিজেদের কাজ করেছি, যদিও চঞ্চল, মানে আমি বললে এটা ফাঁস হয়ে যাবে, কিন্তু চঞ্চলের সঙ্গে আমার একটা মিস্ট্রি আছে বিষয়ের মধ্যে, ওর ক্যারেক্টার নিয়ে। সো আমার সঙ্গে আমার যে ইয়ে ছিল আবিদ মল্লিক, ও একটা অদ্ভুত ক্যারেক্টার, মানে থাকে পাশাপাশি। ওর সঙ্গেই বরং আমার অনেক কথাবার্তা হতো বেশি শুটিং সেটে, মানে বিভিন্ন বিষয়, মানে একটা বিষয় না, শুটিং এটা সেটা অনেক কিছু নিয়ে হতো। আর রিহার্সালও হতো প্রচণ্ড রকমের, মানে সেই জন্যে যতটুকু আমরা সময় পেয়েছি টু বি ইন দ্য ক্যারেক্টার, টু বি ইন দ্য সিচুয়েশন থাকার চেষ্টা করেছি আর কি। একদম সামহাও যখন আমাদের শুট চলছে না তখন আমরা সার্টেনলি ক্যারেক্টারিস্টিকগুলো মেনটেন করে গেছি। যেমন কাজী কাকা হচ্ছে, আমরা সিরিজেও তার থেকে একটু ডিস্টেন্সে আছি, এবং যখন শুট শেষ হতো তখন আমরা কিছুটা ওটা মেনটেন করতাম। বাট ওনার যে রাইট হ্যান্ড সুলেমান কাকা,
তার সাথে আবার আমাদের একটা মজার সম্পর্ক ছিল, ওইটা আমাদের শুটের পরেও চলতে থাকতো। তো হ্যাঁ, এটা আসলে ওই যে সবার একটা ইউনিফাইড একটা যে এনার্জির কথা বললাম, যে সামহাও এটা ওয়ার্ক করে গেছে ওই জায়গায়। আরেকজন লোক না বলে হয়, মাঝে মধ্যে ওনার ছবিটা আসছে, সেটা হচ্ছে একজন ইটালিয়ান একজন ফাদার, উনি কিন্তু আসলেই ফাদার, ইজ অ্যামেজিং পার্সন। মানে কোনো কমপ্লেন নাই, কিচ্ছু নাই, ওই যতটুকু ভাঙা বাংলা বলতে পারে সেরকম, হাসছে, রাতভর শুটিং করছে তার জায়গাটায়, কোনো আপত্তি নেই, হি ওয়াজ এনজয়িং দ্য থিং। মানে এটা অদ্ভুত একটা মানুষ, এরকম টিম আসলে খুব সচরাচর হয় না, এত অদ্ভুত বন্ডিং পুরোটার মধ্যে। এরকম অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আছে ওনার সঙ্গে, এবং উনি কিন্তু বলতো, মানে ওনার অদ্ভুত কিছু বাংলা বলা, মিস্টার ড্যানিয়েল আপনি যেটা করতে পারছেন না, যাওয়া আমি তো বুঝতে পারছি না, কিন্তু মানে এটা কি হলো, ঠিক আছে, এরকম একটা অদ্ভুত রকম। ফাদারের বাংলা আবার একদম প্রিসাইজ, উনি এক্সাক্ট বাংলা ট্রান্সলেটেডটাই বলে। যেমন আমি একদিন বসেছিলাম, ফাদার বললো তুমি বসো, আমি প্রস্তুত করে আসছি। আমি চিন্তা কি প্রস্তুত করে আসবে, পরে বুঝলাম যে সে বলছে আমি রেডি হয়ে আসছি, তুমি বসো। ফাদার প্রস্তুত হয়ে আসে, প্রস্তুত করে আসি। সাধারণ একটা মানুষ। আপনাদের সঙ্গে কথা বলে আমার ফেউ দেখার আগ্রহ আরও বেশি বেড়ে গেল। আমি এখন অপেক্ষা করব কখন ফেউ আসবে, আমি কখন দেখব সেটা। কাজটা করতে গিয়ে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে শ্রম দিতে হয়েছে, সেই শ্রমটা যাতে বৃথা না যায়, ফেউটা যাতে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। আর কয়েক ঘন্টা পরই আমরা ফেউ দেখতে পাবো। ঠিক এই মুহূর্তে যদি আপনাদের দর্শকদের কিছু বলার থাকে, আমরা এবার অথৈ আপু আপনাকে দিয়ে শুরু করছি। দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। এতক্ষণ তো আমরা ফেউ নিয়ে অনেক গল্প করলাম, আপনিও বলছেন যে আপনার দেখার আগ্রহ হচ্ছে, তো আর কিছুক্ষণ পরেই আমাদের সবারই খুব কষ্টের স্বপ্নের ফেউ আসতে যাচ্ছে। আমি বলবো যে আপনারা কোনো কিছু চিন্তা না করে আগে ফেউটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, প্রত্যেকটা ক্যারেক্টারই আপনাদের ভালো লাগবে। তো দেখার পরে অবশ্যই প্রতিক্রিয়াটা জানাবেন। অপূর্ব ভাই, ফেউ নিয়ে আমি যদি বলি তাহলে, যেমন এই যে তারিক ভাই বলছিলেন যে আমাদের পুরা টিমের মধ্যে আমাদের কাজ করে যাওয়ার এনার্জিটা সবসময় ছিল। ইনফ্যাক্ট ওনার শ্যুট যখন শেষ হয়, এমন 2টা বাজে মনে হয়, নিচে ওনার সাথে আমার দেখা হলো, উনি বলছে যে উনিও কাইন্ড অফ সারপ্রাইজ যে কোনো কমপ্লেন নেই কারোর মধ্যে, ক্যামেরা টিম বা ক্রু কারোর কোনো কমপ্লেন নেই, সবাই এনার্জিতে কাজ করছে। প্লাস যে লোকেশন, যেমন আমরা সাতক্ষীরা একটা লোকেশনে শ্যুট করেছি, আমরা যেদিন লোকেশনে যাই দেখছি যে পাশে নেট লাগানো হচ্ছে, যে আগের দিন এখানে বাঘ দেখা গেছে। তো এই একটা কম্বাইন্ড একটা জার্নি, এমন একটা জায়গায় যে জার্নির মধ্যে আমরা গেছি, আমরা চাইবো যে অডিয়েন্সও ফেউ দেখার মধ্যে দিয়ে জিনিসটা কাছে পৌঁছাক এবং কিছুটা এক্সপিরিয়েন্স করুক, এবং আশা করি যে খুব ভালো লাগবে। ইমরান ভাই, এবার নিশ্চয়ই আপনি শর্ট করে শেষ করবেন না, দর্শককে আমন্ত্রণ জানাবেন, পাশাপাশি আপনার কিছু কথা বলবেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ফেউ একটা সফর, এই সফরে বিচারক হয়ে ভ্রমণ করার কোনো দরকার নেই, দর্শক হিসেবে ভ্রমণ করুন, উপভোগ করুন, এবং এই চরিত্রগুলোর সঙ্গে আপনিও সফরটা করুন। এটা এমন একটা সিরিজ, যখন এটা তৈরি হচ্ছিল তখনও আমি এটা বিশ্বাস করতাম, এখনও সেই বিশ্বাসটা আছে যে এটা এমন একটা সিরিজ, যে সিরিজটা আসলেই আমরা সব সময় এক্সপেক্ট করেছি যে এমনভাবেই সিরিজ হওয়া উচিত বা এমনভাবেই গল্প বলা উচিত। ওয়েল রিটেন, ওয়েল পারফর্মড এবং ওয়েল ভিজুয়ালাইজড। এবং এটা যেহেতু এতক্ষণ ধরে অলরেডি সবাই জানেন যে এটার টিম বা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলায় এত সৎ কাজ, আমার মনে হয় আপনাদেরকেও টাচ করবে। তো অন্য সমস্ত চিন্তা বা অন্যান্য কিছু বাদ দিয়ে প্লিজ এনজয় দ্য জার্নি অফ ফেউ, এই কাফেলায় আসুন। ধন্যবাদ। তারিক ভাই, আপনি তো অনেক গল্প বলছিলেন, এবার আপনার দর্শকের জন্য কি বলবেন? আমাদের এই কথোপকথন শুনে মনে হতে পারে ভারী কিছু, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে ফেউ সিরিজটি অসম্ভব রকমের উপভোগ করার একটি সিরিজ, এবং বড় কথা হলো যে অসম্ভব রকমের নাটকীয়তায় ভরপুর, বিশ্বাসযোগ্য নাটকীয়তা ভরপুর। এটা আমরা যা দেখিনি সেরকম একটি জায়গা উন্মোচিত করতে যাচ্ছে আপনাদের সামনে। আমরা কি পরিশ্রম করেছি, কি অর্জন করেছি, সেটাতে বড় হলো আপনি এটা দেখার পরে কোনো মতেই আপনি মানে
যে কী দেখলাম এরকম ধরনের অনুভব আপনার হবে বলে আমার মনে হয় না। গল্পের অনেক কিছু থাকতে পারে যেখানে মনে হতে পারে আচ্ছা, বুঝলাম না, কয়েকবার দেখলে পরে দেখা যাবে, পরিষ্কার হবে। পরিশ্রম প্রত্যেকটা কাজের পেছনেই থাকে। আমরা যারা এখানে কাজ করে তার প্রত্যেকটা কাজেই পরিশ্রম করেই করে, শেষ বিন্দু দিয়ে করতে চায়। আমি আমার বাংলাদেশের যে কাহিনী চিত্র থেকে শুরু করে যে নতুনত্ব উঠে আসছে, আমি মনে করি দর্শক হিসেবে আপনাদের এই সমর্থনটুকু দরকার বাংলাদেশের এই নতুন গল্পের যাত্রার সঙ্গে সংযুক্ত হওয়ার। আমার মনে হয় যে আমাদের এই যে ওটিটি এবং অন্যান্য যে সিরিয়াস কাজের জায়গাটি আরও একটু বিস্তৃত হয়ে ছড়িয়ে দেওয়া উচিত। দাকোপে আমরা যখন শুটিং করি তখন আমি একসময় বিটিভিতে খুব পপুলার সিরিজ করতাম, সে সময় এসে বলছে যে ওরে বাবারে, যারা দেখার জন্য সেই 5 মাইল দূরে গিয়ে টেলিভিশনে দেখেছে সে আমার সামনে দাঁড়ায় আছে, ওরে আপনার একটু শুয়ে দেখবো। এই যে এটা 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 জীবনের পার্থিব কোনো কিছুর সঙ্গে মেলানো যাবে না। লাট ভাই। মানে দ্যাটস রিয়েলি টাচড মাই সোল। অ্যান্ড আমি বিশ্বাস করি আমাদের এই ফিকশনের জায়গাটা নতুনত্ব নিয়ে একটা অসাধারণ জায়গায় পৌঁছতে যাবে আগামীতে। বাংলাদেশ অপার সম্ভাবনা দেশ, আপনার সাথে থাকলে আমরা এগিয়ে যাব।